আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকের রোজার আলাপ তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হিশাম আল নোমান। আজকে আমাদের আড্ডার টপিক হচ্ছে আত্মবিস্মৃত হলে তার খেসারত আসলে কিভাবে দিতে হয়। তো এইখানে গতকালকে আমরা যেখানে আলোচনা শেষ করছিলাম সেখান থেকেই আমরা আবার শুরু করব। সেটা হচ্ছে গ্রানাডা, গাজা এবং বাংলাদেশের একটা তুলনা। তো যাই হোক, আমাদের লাইভে আরও লোকজন আসতে আসতে আমরা গতকালকে আরও একটা গুরুত্বপূর্ণ আলাপ করেছিলাম পলিটিক্যাল সিস্টেম নিয়ে, যে রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশে কিভাবে আসলো এবং এইটার ফর্মুলেশনটা কিভাবে হইলো সেই জিনিসটা দেখার আমরা একটা চেষ্টা করেছিলাম। তো এইটার হচ্ছে আরও কিছু এক্সটেনশন বা ব্যাখ্যা দিয়ে আমি প্রয়োজন মনে করতেছি, তো সেইটা আমরা অল্প একটু সময় একটু কাভার করে আসি। আসলে দেখেন, উপনিবেশ পরবর্তী সময়ে উপনিবেশিক আমলে যে সিস্টেমটা ব্রিটিশরা বাংলাদেশে রেখে গেছে বা ভারতীয় উপমহাদেশে রেখে গেছে, এইটা তারা পর্যাপ্ত পরিমাণে জানতো আর কি। অনেক জ্ঞানী ছিল, তো আমাদের জ্ঞান ট্যান সব চুরি করে তাদের যে জ্ঞান আছে সেই জ্ঞানের আলোকে তারা বিশ্বটাকে ডিজাইন করছে এবং ওইটার একটা কন্টিনিউয়েশন আমরা কিন্তু বর্তমান দুনিয়াতে দেখতে পাই। হ্যাঁ, তো আমরা এই পুরা চিত্রটাই দেখব। আমাদের এই আলাপটার কাজই হচ্ছে ইতিহাসের বিভিন্ন যে ইভেন্টগুলো আছে সেই জিনিসগুলোকে কানেক্ট করে দেখা। দুনিয়ার কোনো কিছুই আসলে বিচ্ছিন্ন না, আইসোলেটেড না, ঠিক আছে? সব কিছুর সাথে সব কিছুর কানেকশন আছে। বাংলাদেশ পৃথিবীর সাথে যে এত হাইলি কানেক্টেড, সেটা আশা করি আজকে আমাদের এই আলাপ থেকে বোঝা যাবে। তো যাই হোক, আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে সমস্যা আসলে ব্যক্তিতে নয়, সমস্যা মূলত সিস্টেমে। আপনি যখন এইসব বিষয় নিয়ে কথা বলবেন তখন আপনি কোনো ব্যক্তিকে পার্টিকুলারলি গালি দিতে পারবেন না, বা তাকে আসলে বলার মতো কিছু নাই। ধরেন একজন ডিসি, এসপি যিনি হচ্ছেন, অথবা ভূমি মন্ত্রণালয়ে যিনি কাজ করেন, যারা এই ব্যুরোক্রেসির মধ্যে কাজ করতেছে, তারা কিন্তু একটা সিস্টেমের মধ্যে ফাংশন করে, তাই না? বাংলাদেশে একটা জোক আছে যে বাবা দিবসে সবাই তার বাবাকে বলে, বাবা তুমি আমার আদর্শ। তাহলে সব বাবা যদি আদর্শ হয় বাংলাদেশে, তাহলে দুর্নীতি করে কে? হ্যাঁ, তার মানে দেখা যায় যে সিস্টেম এমনভাবে তৈরি করা হয়েছে যে এখানে দুর্নীতিগ্রস্ত মানুষ থাকবেই, তৈরি হবে। ওখানে আপনি যদি ভালো কিছু করতে চান আপনি বিপদে পড়ে যাবেন, ফলে আপনাকে দুর্নীতি করতে হবে। এইটাই হচ্ছে আমাদের সিস্টেমের একটা বড় সমস্যার জায়গা। দেখেন, আজকের বাংলাদেশে আমরা বলেছি যে আমরা সব সময় যে মাটির নিচের আলাপ বা আসমানের উপরে আলাপ করবো, ব্যাপারটা এমন না। মাটির উপরে কি ঘটনা ঘটতেছে, আজকের বাংলাদেশে কি ঘটনা ঘটতেছে সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। আমরা এই যে গণভোটের মধ্য দিয়ে গেলাম এবং রাষ্ট্রে একটা সংস্কার চাই, একটা ট্রান্সপারেন্সি চাই, একটা ক্লিয়ার গুড গভর্নেন্স আমরা বাংলাদেশে চাই, তাই না? তো এটার জন্য আমরা কোন কোন জায়গায় হাত দিয়েছি? বিভিন্ন জায়গায় আমরা সংস্কার কমিশন করলাম, সংবিধান সংস্কার হবে, এরপরে হচ্ছে ব্যুরোক্রেসির সংস্কার হবে, পুলিশের সংস্কার হবে। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে গভর্নেন্স বা শাসনযন্ত্রের বিভিন্ন অংশ। আপনি যদি পলিটিক্যাল সায়েন্সের বেসিক একটা সংজ্ঞা ধরে আগান, যে একটা দেশ যদি ডেমোক্রেটিক হয় বা গণতান্ত্রিক হয়, সেই দেশে ক্ষমতার ভারসাম্য তিনটা জায়গায় থাকতে হবে। তিনভাবে ক্ষমতার ভারসাম্য থাকবে। একটা হচ্ছে এক্সিকিউটিভ, শাসন বিভাগ; একটা হচ্ছে জুডিশিয়ারি বা বিচার বিভাগ; আরেকটা হচ্ছে লেজিসলেটিভ বা আইন বিভাগ, যেখানে আইন তৈরি হবে। তো আমরা এই যে গণভোট, ৭২ সংবিধান সংস্কার করতে হবে, এই পুরা ক্যাচালটাই হচ্ছে এই জিনিসটাকে ব্যালেন্স করার জন্য আর কি। কিন্তু ওই যে দেখেন, বলেছিলাম যে গতকালকে সরিষার মধ্যে ভূত আছে। সিস্টেমটাই এমনভাবে তৈরি করা, শিক্ষা ব্যবস্থাটাই এমনভাবে তৈরি করা যে আপনি যখন কোনো একটা সংস্কারের কথা বলবেন, একসাথে সংস্কার করতে গেলে আপনাকে কয়েক লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীকে আপনাকে নতুন করে শিক্ষা দীক্ষা দিতে হবে, অথবা তাদেরকে রিপ্লেস করে আপনি যে নতুন সংবিধানটা চাচ্ছেন ওই সংবিধানের মেজাজে চলতে পারে এমন ধরনের মানুষকে নিয়োগ করতে হবে। ফলে যেই দেশ আসলে একটা ডিফেক্টের মধ্য দিয়ে তার সিস্টেমটা তৈরি হয়েছে, ওইটার আসলে সম্ভাবনা, মানে সংস্কার হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন এই বিষয়টা আসলে আমার মুখ থেকে বললে কেমন শোনায়, তাই না? মানে আমি তো তৃতীয় বিশ্বের একজন কালো চামড়ার নাগরিক, হ্যাঁ, আমাদেরকে তো বাংলাদেশি হিসেবে ওইভাবে দেখা হয়। তো ম্যাক্স ওয়েবার হচ্ছে কটকটে সাদা এবং তিনি একজন মার্ক্সবাদী তাত্ত্বিক ছিলেন। তো ম্যাক্স ওয়েবার ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্রকে বলতেছেন একটা আয়রন কেজ বা একটা লোহার খাঁচা, যেটা এমন একটা জিনিস যেটা রাষ্ট্রের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তৈরি করা হয়। যদি ব্যুরোক্রেসি থাকে তাহলে রাষ্ট্র খুব ভালো চলবে, কিন্তু সেখানে জনগণের যে দায় দরদ এবং জনগণের যে দেনা পাওনা, সেইটার আসলে কোনো জায়গা নেই, কোনো অস্তিত্ব নেই।
ফলে যে সমস্যাটা হয় যে এখানে রাষ্ট্রই থাকে, রাষ্ট্রের জন্য আপনি মারা যাবেন, সব কিছু করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার জন্য রাষ্ট্র কী করলো সেটা আসলে দেখার বিষয় না। এখন মুশকিল হলো যে এই ব্যুরোক্রেটিক সিস্টেম বা আমলাতান্ত্রিক জটিলতা এইটা সকল জায়গায় ঢুকে গেছে। আপনি শিক্ষা প্রতিষ্ঠানে যান, সেইখানে টিচাররা শিক্ষক কম, ব্যুরোক্রেট বেশি, মানে তারা হচ্ছে বেশি নিয়ন্ত্রণ করতে চান, তারা সব কিছু কন্ট্রোলে রাখতে চান। যেমন সেদিন আমি ফেসবুকে একটা জিনিস দেখলাম যে একজন বলতেছিলেন, ভাই আমার একটা জন্ম সনদ করতে এই পরিমাণ কষ্ট হয়েছে, আমার জন্ম নিতেও মনে হয় এতখানি কষ্ট হয় নাই। বিষয়টা মানে হাস্যকর, কিন্তু তারপরও চিন্তা করেন যে ব্যুরোক্রেসি আমাদেরকে আসলে কোন জায়গায় নিয়ে গেছে। তো এটা আসলে সমালোচনা করার জন্য না, জাস্ট একটা বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরলাম। এরকম সকল জায়গায় আপনি দেখবেন যে বাংলাদেশ জাতীয় দলে খেলাধুলা হবে, সেইখানে একটা আমলাতান্ত্রিক জটিলতা আছে। এরপরে আপনি হজে যাবেন, সেইখানে এক ধরনের আমলাতান্ত্রিক জটিলতা আছে, এবং স্থানীয় সরকার পরিচালনা করবেন, নিয়ন্ত্রণ করবেন, সেখানে আপনি উন্নয়ন করতে পারবেন কি পারবেন না, সেখানে একটা আমলাতান্ত্রিক জটিলতা আছে। সবচাইতে বড় যেই সবচাইতে বড় যেই কথাটা, সেটা হচ্ছে যে আমাদের একজন উপদেষ্টা ছিলেন ফজল কবির খান, তিনি বলতেছিলেন যে মাইলস্টোনের যে বিমান দুর্ঘটনাটা হইল, ওই বিমানটা মাইলস্টোনের উপরে না পড়া সচিবালয়ের উপরে পড়া দরকার ছিল। বেচারার এই পরিমাণ বিরক্ত যে দেড় বছর তারা সরকার চালাইছে কিন্তু কিছুই করতে পারে নাই, কারণ ব্যুরোক্রেসি তাদেরকে হেল্প করে নাই। কারণ ব্যুরোক্রেসি শুধুমাত্র কি সচিবালয়ে থাকে, থাকে না। এই ব্যুরোক্রেটিক প্রসেসের মধ্য দিয়ে পুলিশ নিয়োগ হয়, এবং আর্মিদেরও একটা ব্যুরোক্রেসি আছে। ফলে মূল প্রশ্নের জায়গাটা হচ্ছে আমরা কিভাবে ট্রেন্ড হচ্ছি, আমাদের মগজ মস্তিষ্ক আসলে কিভাবে ট্রেন্ড হচ্ছে সেটা দেখা। যেমন স্বাভাবিকভাবেই একটা মানুষ যে সরকারি একটা বিশ্ববিদ্যালয়ে আমার মতো পড়াশোনা করছে, সে বিসিএস ক্যাডার কেন হইতে চায়? কারণ বাংলাদেশের সবচাইতে প্রেস্টিজিয়াস চাকরি ওটা, ওখানে গেলে সবচাইতে বেশি ক্ষমতা পাওয়া যায়। এখন এই ক্ষমতাটা দেয় কে? ক্ষমতার বৈধতা দিচ্ছে হচ্ছে জনগণ, কিন্তু ক্ষমতাটা ভোগ করে একটা ব্যক্তি, ইন্ডিভিজুয়াল, এবং তার ওই পার্টিকুলার ইনস্টিটিউশন। ফলে এই যে সেলফিশ একটা মনোভাব, আমি ভালো থাকবো, মুখে বলে যে আমরা জনকল্যাণ করতে চাই, জনগণের সেবায়, কিন্তু আসলে বাস্তবে সেটা দেখা যায় না। হ্যাঁ, কারণ কি? কারণ ওই যে শিক্ষা ব্যবস্থার যেই সিস্টেমটা আপনাকে পড়াশোনা করাচ্ছে 30-35 বছর, তারপরে আপনাকে একটা চাকরি দিচ্ছে, তো সারা জীবনের সঞ্চয় আপনি আপনার ওইটা, তাই না? তো আপনি তো খাবেনই, আপনি তো লুট করবেনই। এই যে ব্যাপারটা, এইটাই আজকে একটু ক্লারিফিকেশন দেওয়ার কথা ছিল। এখন ব্রিটিশদের ব্যুরোক্রেসির আগে পৃথিবীতে কি আর কোনো ব্যুরোক্রেসি ছিল না? রাষ্ট্র কি চলে নাই? অবশ্যই চলছে, বড় বড় রাষ্ট্র চলছে। এই অঞ্চলেই 1200 সালে 1300 সালের দিকে, ভারতীয় উপমহাদেশে 1300 সালের দিকে যখন দিল্লি সালতানাত চলতেছে, সেই সময় একজন শাসক ছিলেন যার নাম হচ্ছে ইলতুৎমিশ। সেই ইলতুৎমিশ 40 জনের একটা ব্যুরোক্রেট শ্রেণী তৈরি করেছিলেন, যেটার নাম ছিল বন্দেগানে চেহেলগান। তাদের সিস্টেমটা ছিল এরকম যে রাজা যদি মারা যায়, সুলতান যদি মারা যায়, তারপরে বন্দেগানে চেহেলগানের যে সর্বজ্যেষ্ঠ, তিনি শাসন ক্ষমতাটা গ্রহণ করবেন, এরকম একটা ব্যাপার ছিল। এরপরে দেবশ্রীম প্রথা ছিল অটোমানদের, ওসমানীয়দের, সেইখানে জানিসারি বাহিনী তৈরি করা হয়েছিল। এগুলো আপনারা একটু যদি মানে আমাদের আজকের এই আলাপের মূল উদ্দেশ্য হচ্ছে কি আপনাদেরকে কোনো জ্ঞান দেয়া না, কিন্তু জানার প্রতি একটা আগ্রহ, সেটাকে উস্কে দেয়া যে অনেক কিছু জানার মতো আছে। আমরা এই বিষয়টা আসলে আমার ভালো লাগতেছে কিনা, বা আমি এটা নিয়ে চিন্তা করতে আগ্রহী কিনা, সেরকম কিছু ইনসাইট, ছোট ছোট ইনসাইট আপনাদেরকে দেওয়া। তো এটা ছিল গতকালকের একটা আলাপ, সেটা শেষ করলাম। আজকে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে যে আত্মবিস্মৃত যদি হয়, মানে কেউ যদি তার অতীত ইতিহাসটা ভুলে যায় এবং সেটাকে স্মরণ করতে না পারে, তাহলে তার খেসারতটা আসলে কোন কোন জায়গায় দিতে হয়। গতকালকে আমরা দেখেছি যে আমরা আসলে অনেক কিছুই জানি না, আমরা শত্রু মিত্র নির্ধারণ করতে পারি না। যারা আমাদের বন্ধু হবার কথা, তাদেরকে আমরা শত্রু হিসেবে ট্রিট করি, এবং এর বিরুদ্ধে আমরা জান দিয়ে একেবারে ফাটাই ফেলি। তো এখন ব্রিটিশ একাডেমিয়ায় শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে ট্রেন করা হয়েছে যে আপনি সবসময় হাঁপাইতে থাকবেন। হ্যাঁ, যে আপনি কখনোই নিজেকে পরিপূর্ণ ফিল করবেন না। আপনার একটু ইতিহাস পড়ার জন্য আপনার মনে যাবে না, মনে হবে যে ওই জিনিসটা আসলে ইউজলেস, ওটা করলে তো আমার টাকা আসতেছে না, তাই না? যেমন এই ধরনের আলাপ সালাপ, আজকে ধরেন চাকরি বাকরি কোথায় করবেন, উচ্চশিক্ষা কোথায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীভাবে ভর্তি হবেন, এগুলো নিয়ে লাইভ টাইপ করতাম। দেখতেন যে মিনিমাম 1-150 লোকজন তো থাকতোই যারা এই ড্রিমগুলো দেখে, কিন্তু ইতিহাস, চিন্তা, তারপরে হচ্ছে বর্তমান দুনিয়া নিয়ে আলাপ করতেছি, এই জন্য মানুষের আগ্রহ এখানে কম। এগুলো হচ্ছে ন্যাচারাল একটা জিনিস। তাহলে এডুকেশন সিস্টেমের একটা বড় প্রস্তাবনা ব্রিটিশদের যেটা, সেটা হলো যে আমরা যদি একটা ইতিহাস সচেতন জাতির কবলে পড়ে যাই, তাহলে তারা আমরা যেটা তাদেরকে গিলাইতে চাই সেটা তারা গিলবে না।
তারা ওইটাকে রিফিউট করে দিবে, তারা ওইটাকে বের করে দিবে এবং তারা তাদের মতো করে কথা বলবে। এই জন্য গতকালকে আমরা দেখছিলাম যে তারা ভাষাকে কীভাবে নিয়ন্ত্রণ করে এবং শিক্ষা পার্টিকুলারলি ইতিহাসের বয়ানকে এইভাবে নিয়ন্ত্রণ করে। এই যে বাংলাদেশে যে ক্যাচালটা আছে, এটা কিন্তু একটা ঐতিহাসিক ক্যাচাল, হ্যাঁ, যে কারা বাংলাদেশের পক্ষে ছিল, কারা বাংলাদেশের বিপক্ষে ছিল, দেখছেন? এগুলো কিন্তু ওই যে বাংলাদেশ বিশ্ব পরিচয় বই দেখবেন, সরকার আসলেই বাংলাদেশের বিশ্ব পরিচয় বই চেঞ্জ করে, কারণ ওইটা দিয়ে কী পড়ানো হয়? বাংলাদেশের ইতিহাস পড়ানো হয়, হ্যাঁ। তো সেখানে সে চাইলেই ম্যানিপুলেশন করতে পারে। একটা কথা, ভালো কথাকে একটু ঘুরায় বললে সেটা খারাপ কথা হয়ে যায়। একটা ইতিহাস, গুরুত্বপূর্ণ ইতিহাসকে 2টা লাইন কম লিখলেই সেটা কম এক্সপোজার পায়, গুরুত্ব পায়, এরকম একটা বিষয়। তো যাই হোক, আজকেও না চাইতে ভূমিকা অনেক বড় হয়ে গেল, আমাদের অর্ধেক সময় চলে গেছে। তা আপনাদেরকে এখন আমি এই মুহূর্তে কিছু গল্প বলি। যাই হোক, প্রতিদিন আমাদের লাইভে উপস্থিতির সংখ্যা কমতেছে। প্রথম দিন একটু বেশি ছিল, তারপরে গতকালকে ছিল, আজকে আরও আরও বাজে অবস্থা। তা আপনারা একটু আপনাদের পরিচিত জন যারা এইসব বিষয়ে আগ্রহী হতে পারে, এখন তাদের কাছে এই লাইভটা শেয়ার করে দিতে পারেন, যাতে আমরা একসাথে এই বিষয়ে গল্পগুলো শুনতে পারি। এখন আসেন গ্রানাডায় চলে যাই। গ্রানাডা কোথায়? আমি আপনাদেরকে ছবি ম্যাপটা হয়তো দেখাইতে পারতাম, কিন্তু আজকে আমার ওই নিয়ত নাই। কারণ আমি আশা করি যে এই আলাপ শোনার পরে আপনারা নিজেরাই সেগুলো একটু এক্সপ্লোর করবেন, একটু চিন্তা ভাবনা করবেন, একটু দেখবেন যে কোথায় কি আছে। সংক্ষেপে যদি বলি, 712 খ্রিস্টাব্দে মুসলমানরা আইবেরিয়ান পেনিনসুলা, যেটা আজকের যেটা পর্তুগাল এবং আপনার স্পেন, সেই অঞ্চলটা জয় করেন এবং ওইটার নাম দেন হচ্ছে আন্দালুসিয়া। সেই আন্দালুসিয়া উমাইয়াদের শাসন আমলে ওই এলাকাটা মুসলমানদের নিয়ন্ত্রণে আসে। তো এরপরে মুসলিম বিশ্বে একটা পালাবদলের ঘটনা ঘটে, উমাইয়াদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় এবং আব্বাসীয়রা বাগদাদের ক্ষমতায় আসে আর কি, ইরাকে। তো তখন উমাইয়াদের একজন প্রিন্স, একজন যুবরাজ পালিয়ে যান এবং পালিয়ে গিয়ে তিনি ওঠেন কোথায়? আন্দালুসিয়াতে, এবং সেইখানে গিয়ে তিনি আলাদা খিলাফত ঘোষণা করেন এবং কর্ডোবাকে একটা জ্ঞানের নগরীতে পরিণত করেন। তো সেই জায়গা থেকে এরপরে পরবর্তী 500 বছর গোটা ইউরোপে, 700 বছর গোটা ইউরোপে একটা জ্ঞান বিজ্ঞানের বাতিঘর হিসেবে আন্দালুসিয়া দাঁড়িয়েছিল। আজকে আমরা এই যে গ্র্যাজুয়েট সিস্টেম, তারপরে আজকে আমাদের যে উন্নত কৃষি, মাল্টা, এরকম ফসল থেকে শুরু করে জলচাকা সেচ, হাজার হাজার ভুরি ভুরি উদাহরণ দেওয়া যাবে, যেই জিনিসগুলো আসলে বিশ্বের প্রতি ওই আন্দালুসিয়ার অবদান। তো এই আন্দালুসিয়াতে যে ঘটনাটা ঘটে, সেইখানে 1100 সালের 1200 শতাব্দীর শুরুর দিকেই, যে সময়টাতে আমাদের বাংলা অঞ্চলে ইসলামটা আসতেছে, ওই সময়ের মধ্যে ওই অঞ্চলে ইসলামের পতন হওয়া শুরু হয়েছে। কিভাবে? সেখানে এক ধরনের আন্তঃকন্দল শুরু হয়েছে, এটাকে তাদের ওই সময়টাকে বলা হয় তাইফা পিরিয়ড। তাইফা মানে উপগোত্র। তো এরা করতো কি, ওই খেলাফতটা যখন ওখানে দুর্বল হয়ে গেল, তখন সেখানে বিভিন্ন জায়গায় ছোট 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 আমিরাত তৈরি হইলো, ছোট ছোট নগর রাষ্ট্র তৈরি হইলো। এরা করলো কি, একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করে এবং মাঝে মধ্যে নিজেরা যুদ্ধ জয়ী হওয়ার জন্য খ্রিস্টানদেরকে ডাইকে নিয়ে আসে। যেমন আজকের বিভিন্ন মুসলমান দেশগুলো দেখবেন যেরকম আমেরিকার সাথে লিয়াজো করে, ফ্রান্সের সাথে করে, ব্রিটেনের সাথে করে, এরকম একটা ঘটনা ছিল আর কি। তো যাই হোক, এই কাজ করতে 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 একটা সময় দেখা গেল যে উত্তর দিক থেকে পিরেনিজ পর্বতমালা থেকে নামতে 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 পুরা মুসলিম যে স্পেনটা ছিল, এটার 4 ভাগের 3 ভাগই হচ্ছে খ্রিস্টানদের দখলে চলে গেল। কারণ ইউরোপিয়ানরা কখনোই ইউরোপিয়ান ভূখণ্ডে মুসলমানদের অস্তিত্ব মেনে নেবার জন্য প্রস্তুত ছিল না। তো এই হচ্ছে কনটেক্সট। তো এর মধ্যে গ্রানাডা ছিল একটা সীমান্তবর্তী সাম্রাজ্য। আপনারা তো দেখছেন অনেকেই হয়তো, আন্দালুসিয়ায় যে আলহামরা প্রাসাদ, হ্যাঁ, এটা হচ্ছে গ্রানাদার রাজবংশের একটা প্রাসাদ আর কি, খুবই জৌলুসপূর্ণ। তো সেইখানে 1238 সাল থেকে 1492 সাল, এই 250 বছর একা একা গ্রানাডা দাঁড়ায় ছিল, হ্যাঁ, এবং একা একা তারা বিভিন্নভাবে যুদ্ধ করার চেষ্টা করছে, কিন্তু তারা আর নতুন ভূখণ্ড জয় করতে পারে না, ওইখানেই কোনো মতে নিজের অস্তিত্বটা টিকায় রাখছে। কিন্তু এই 250 বছরে ওই সময়ের মুসলিম বিশ্বের কোনো পরাশক্তি, কোনো শক্তি তাদেরকে হেল্প করে নাই এবং তাদেরকে ওই অঞ্চলে আবার ক্ষমতা পুনর্গঠন করতে সাহায্য করে নাই। তো সেই সময়টা এক সময় চলে আসে, 1492 সালে তাদের পতন হয় এবং পতনটা হয় একটা এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া। কীরকম? যে যুদ্ধ করতে করতে গ্রানাডাও পরাজিত হয় না, আবার দেখা গেছে যে খ্রিস্টানরাও জয়ী হতে পারে না। তখন খ্রিস্টানরা একটা কূট চাল অবলম্বন করে, বলে যে আর কতদিন যুদ্ধ করবা, তোমরা এই শহরটা আত্মসমর্পণ করো, তোমাদের জানমালের যত হেফাজত আছে সব আমরা করবো, অতএব তুমি আমাদের কাছে আত্মসমর্পণ করে চলে যাও। তো একটা পর্যায়ে এমন একটা লোক আসে যে হচ্ছে খুবই একটা মানে অথর্ব একটা শাসক ছিল, আবু আবদুল্লাহ। সে বললো ঠিক আছে, যুদ্ধ টুদ্ধ অনেক হয়েছে, যুদ্ধ আর করবো না, আমরা কি করি, আত্মসমর্পণ করে চলে যাই। কিন্তু তার যে সেনাপতি ছিল সে ওই বিষয়টা অ্যাকসেপ্ট করে না এবং একাই যুদ্ধ করে শহীদ হয়ে যায়। যাই হোক, সে আবু আবদুল্লাহ শহরের যে চাবি সেইটা
রানী ইসাবেলা এবং রাজা ফার্ডিন্যান্ড, যারা ক্যাথলিসিজম এবং হচ্ছে ক্রুসেডের জন্য নিবেদিত প্রাণ ছিল, একবারে আমরা যেরকম মানে জজবা দিয়ে জিহাদ করি না, তারা ওরকম একবার ইমানি দায়িত্ব মনে করে ক্রুসেড করতো। তো এই ধরনের একটা মহিলা ছিলেন হচ্ছে রানী ইসাবেলা। এবং চিন্তা করে দেখবেন, ইতিহাসের বইগুলো যখন পড়বেন তখন দেখবেন যে সে মৃত্যু সময় পর্যন্ত উইল করে রেখে গেছে যে আমি মারা যাওয়ার পরে আমার স্বামী ফার্ডিন্যান্ড বিয়ে করতে পারবে না, এবং আমি যেই মত এবং পথের উপরে ছিলাম খ্রিস্টান ধর্মকে গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার, সেটার কাজ সে কন্টিনিউ করবে, এবং সে করছিল। তো এই দম্পতির কাছে গ্রানাডার পতন হয়। তাহলে গ্রানাডার পতন হইল। পতন হওয়ার পরে তারা যেটা করলো, কথা দিছিল কি যে কোনো ধরনের অত্যাচার হবে না, তাই না? কিন্তু দেখা গেল 1499 সাল, মাত্র 8 বছরের মধ্যেই তারা ইনকুইজিশন শুরু করলো। ইনকুইজিশন জিনিসটা কি? বিচার, ধর্মের বিচার। তারা ঘোষণা দিল যে যারা এখানে ভিন্ন ধর্মের আছে সবাইকে খ্রিস্টান হয়ে যেতে হবে, ইহুদি মুসলমান নির্বিশেষে সবাইকে খ্রিস্টান হয়ে যেতে হবে। এবং মুসলমানদেরকে তারা দেশ থেকে তাড়াই দিল 1609 সালে। মাত্র 20 থেকে 25 বছরের মধ্যে সমগ্র স্পেন থেকে মুসলমানদের আর কোনো চিহ্নই রাখলো না। ইনকুইজিশন শব্দটা আমি যতটা সহজে আপনাদের সামনে উচ্চারণ করলাম, বিষয়টা মোটেও এত সহজ ছিল না। ঘটনাটা কেমন হয়তো, ধরেন একজনকে ধরছে বা একটা গ্রুপ অফ পিপলকে ধরছে যারা ধর্মচর্চা করে, যারা ইসলামী মানে মাত্র দেখেন ক্ষমতা থেকে মাত্র নামছে, এই ধরনের মানুষগুলোকে বলা হলো তোমার ধর্মবিশ্বাস ত্যাগ করো। যদি ধর্মবিশ্বাস ত্যাগ না করতো তাহলে তাদেরকে একটা ইনকুইজিশন কোর্ট থাকতো, আমাদের যেরকম ম্যাজিস্ট্রেট কোর্ট হয় না, বিভিন্ন জায়গায় জরিমানা করে, এইভাবে জরিমানা করতো যে এ ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করতেছে, এর তাহলে আগুনে পুড়ায় মারো, এর যত বই খাতা আছে সব জ্বালায় দাও, লাইব্রেরি টাইব্রেরি একেবারে করে দাও। মানে দেখেন, মানে ওরা যে কি পরিমাণ বর্বর, শুধুমাত্র এখন যে বর্বর তা না, ঐতিহাসিক কাল থেকে ইউরোপিয়ান সবসময় বর্বর। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা এই বিষয়গুলো জানি না, বা আমরা এই বিষয়গুলো বোঝার চেষ্টা করি না। তাহলে ইনকুইজিশন ছিল এরকম ভয়াবহ একটা জিনিস। তো 1609 সালে সম্পূর্ণ বহিষ্কার তো হয়েই গেল। তাহলে ওই যে ওইখানে মুসলমানদের যে ইউরোপিয়ান যে আউটপোস্ট, ইউরোপের যে বাতিঘর, এটার যখন পতন হইল, সেখান থেকে বাকি মুসলিম বিশ্বের পতনের একটা শুরু হয়ে গেল। বাকি অঞ্চলগুলোতে, ভারত উপমহাদেশে, তুরস্কে, এরপরে ইরানে, এরপরে আফ্রিকাতে, এই যে অঞ্চলগুলোতে মুসলিম দেশগুলো টিকে ছিল, তখন তারা তাদের স্বর্ণ শিখর করতেছে আর কি। হ্যাঁ, বাংলা অঞ্চল সেই সময় এমন জাহাজ বানায়, সেই জাহাজ হচ্ছে আজকে ধরেন ইউএসের সবচাইতে দামি যে এয়ারক্রাফট ক্যারিয়ার ওইটার মতো, যে বাংলাদেশের চট্টগ্রামে জাহাজ বানাইতেছে ব্যাটেলশিপ। হ্যাঁ, সেই ব্যাটেলশিপ নিয়ে যাচ্ছে হচ্ছে অটোমান নেভি, ভূমধ্যসাগরে ওসমানী খেলাফতের যে নেভি, তাদের ফ্ল্যাগশিপ ভেসেল বানাইতেছে বাংলার জাহাজকে। বাংলা তখন সেই সময় এই পরিমাণ জাহাজ সাপ্লাই দেয়, মানে একেবারে স্বর্ণযুগ সেই সময়। হ্যাঁ, 1500 সালে। কিন্তু পতন তো বলে কয়ে আসে না, আস্তে আস্তে আসে। তো এই যে ইসাবেলা যে হচ্ছে গ্রানাডা দখল করলো, সে গ্রানাডা পাওয়ার পরে তার তো বিশাল সুনাম। হ্যাঁ, ইউরোপ থেকে একেবারে মুসলমানদেরকে তাড়াই দিছে। তাহলে এখন তার কাছে গেল এক লোক, তার নাম হচ্ছে ভাস্কো দা গামা, যে হচ্ছে উত্তম আশা অন্তরীপ আবিষ্কার করছে। মানে আগে ইউরোপ থেকে মুসলমান অঞ্চল পাড়ি না দিয়ে তারা ভারতীয় উপমহাদেশ, এরপরে হচ্ছে ইন্দোনেশিয়া, এইসব এলাকায় যাইতে পারতো না। তো তারা দেখলো যে আচ্ছা, মুসলমানদেরকে তো আসলে গোনার সময় নেই, আমরা একটু ঘুরে যাই। ঘুরা কোন দিক দিয়ে আসবে? তারা এই আস্তে 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 দক্ষিণ আফ্রিকা ঘুরে তারপরে এই যে ভারত মহাসাগরে প্রবেশ করে, এবং আস্তে আস্তে ভারতে আসার রাস্তাটা আবিষ্কার করে। ঠিক আছে? তো এরপরে আরেকজন আছে, ওনার নাম জানি কি ছিল, এই মুহূর্তে মনে পড়তেছে না। ভাস্কো দা গামা তো ভারতে আসছিল 1498 খ্রিস্টাব্দে। 1492তেই একজনকে হচ্ছে ওরা দিছিল, আমি সামনে কখনো মনে পড়লে আপনাদেরকে বলবো আর কি। তো এই যে এক্সপেডিশনের যুগটা শুরু হয়, যেটাকে আরও এক্সপেডিশন বলে ইউরোপিয়ানরা, সেটাই আমাদের জন্য হচ্ছে আপনার উপনিবেশ। তো তারা প্রথমবারের মতো 1492 সালে মুসলিমদের হাত থেকে স্পেনের ক্ষমতা কেড়ে নিল, এবং 1498 সালে তারা ভারতবর্ষে চলে আসলো। এবং ভারতবর্ষে এসে এখানে কলিকাট বন্দরে, আজকের মানে ভারত মহাসাগরের পশ্চিম দিককার একটা শহর, এই জায়গায় তারা ব্যাপক গণহত্যা, মারামারি, এই জিনিসগুলো চালাইলো, হাজিদেরকে জ্বালাই দিল, পুরাই দিল। সেগুলো হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস আর কি। তো এই জিনিসটা আমাদের মাথায় ছিল না, বা আমরা এই জিনিসটা মনে রাখি নাই। এটা হচ্ছে 1 নাম্বার। তারপরে আমরা 2 নাম্বার একটা পয়েন্ট দেখি। আচ্ছা, 2 নাম্বারটা পরে দেখি, 3 নাম্বারটা আগে দেখি। যে গাজার কথা বলি, তাই না? আজকে আমাদের চোখের সামনে খোল্লা কি হচ্ছে? গাজা গণহত্যা চলতেছে। মানবতা, সমগ্র মানবতা টিভির সামনে বসে লাইভ সে গণহত্যা দেখতেছে, কিন্তু কেউ কিছু করতে পারতেছে না। ওই যে গ্রানাডায় যেরকম 250 বছর তাকায় তাকায় দেখছে, তারপর ইনকুইজিশন হয়েছে, সবাইকে মেরে ফেলছে, এবং ওই গোটা ভূমিতে আপনার একটা মুসলমান
কবর পর্যন্ত খুঁজে পাবেন না। তো সেই অবস্থাটা গাজায় হচ্ছে কি হচ্ছে না। ট্রাম্প সবার সামনে দাঁত কেলিয়ে নেতানিয়াহুকে নিয়ে বোর্ড অফ পিস করতেছে। যারা গাজাকে তামা তামা বানায় দিল তাদেরকে নিয়ে কি হয়েছে, বোর্ড অফ পিস তৈরি হয়েছে। তাহলে দেখেন ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা হচ্ছে যে ইতিহাস থেকে মূলত কেউ শিক্ষা গ্রহণ করে না। তাই গাজার অবস্থাটাও সেম। তাহলে গাজার এই অবস্থা কি একদিনে হয়েছে? তাদের পূর্বপুরুষরাও ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে নাই। যেরকম শিক্ষা গ্রহণ করছিল না কারা, ওই যে তাইফা যারা ছিল, খ্রিস্টানদেরকে ডাইকে আনতো নিজেদের সমস্যাকে আরও ইয়া করার জন্য, নিজেরা জয়ী হওয়ার জন্য। এই আরবরাও একটা সময় খ্রিস্টানদেরকে ডেকে নিয়ে আসছিল এবং তাদের যে প্রতারণা, সেই প্রতারণার শিকার হয়েছিল কবে? উসমানী খেলাফতের যখন পতন হয় তখন আরবদের মনে ওই পতন করানোর জন্য তারা একটা আরব বিদ্রোহ করে এবং ব্রিটিশরা তাদের মনে এই ধারণাটা ঢুকাই দিতে সক্ষম হয় যে তোমরা হচ্ছে খেলাফতের আসল হকদার, সুতরাং তুর্কিরা তোমাদের কাছ থেকে জোর করে যেহেতু খেলাফত নিয়ে গেছিলো, তোমরা আবার তুর্কিদের কাছ থেকে খেলাফত ব্যাক করো, আমরা তুর্কিদেরকে এবার হারাই, তোমাদেরকে আমরা খলিফা বানাবো। তো এই যে আরব জাতীয়তাবাদ তাদের মধ্যে প্রবেশ করাইলো, এই জাতীয়তাবাদের কারণে তারা কি করলো, উসমানী খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করলো। সেই বিদ্রোহের ইতিহাস বড় করুন এবং অনেক বিশাল। আমি শুধুমাত্র এতটুকু বলতে চাই যে 1916 সালে আরব বিদ্রোহ ঘটে এবং 1917 সালে লর্ড এলেনবি নামে একজন জেনারেল, তিনি হচ্ছেন আজকের যে সিরিয়া ফিলিস্তিন এই অঞ্চলটাকে ব্রিটিশদের অন্তর্গত করেন। এইখানে সে যখন সিরিয়াতে প্রবেশ করছে, সিরিয়াতে প্রবেশ করে ক্রুসেডের বিরুদ্ধে যিনি মানে ক্রুসেডারদেরকে যিনি পরাজিত করে ফিলিস্তিন বাইতুল মাকদিসকে মুক্ত করেছিলেন, সেই সালাউদ্দিন আইয়ুবের কবরে লাথি দিয়ে বলতেছিলেন, সালাউদ্দিন শুনতে পাচ্ছ, ক্রুসেড কিন্তু আজকে শেষ হইল। তারা 1000 বছর ধরে ক্রুসেড করতেছে এবং এখন পর্যন্ত আমাদের বিরুদ্ধে তারা ক্রুসেড পরিচালনা করতেছে, কিন্তু আমরা সেই বিষয়টা বুঝতেই পারতেছি না। ওকে ফাইন, দামেশকে তারা ইয়ে করলো, দখল করলো। এরপরে তারা যখন জেরুজালেমে ঢুকবে, আমাদের যে প্রথম কিবলা সেই অঞ্চলে যখন ঢুকবে, তখন তারা চিন্তা করলো যে এটা তো একটা পবিত্র শহর, এখানে আমরা যদি ব্রিটিশ সেনাবাহিনী শুরুতে ঢুকি তাইলে কিন্তু আমাদের খবর আছে, আমাদের উপর একটা গজব আসতে পারে। এই জন্য তারা করলো কি, মানে প্রথম বিশ্বযুদ্ধের সময় এই ভারত কিন্তু ব্রিটিশদের আন্ডারে, ব্রিটিশদের কন্ট্রোলে, মালয়েশিয়া ব্রিটিশদের কন্ট্রোলে, হ্যাঁ, আরবরা ব্রিটিশদের কন্ট্রোলে। তো প্রথম তারা যেই ইয়াটা পাঠাইলো ওসমানী সৈন্যদের হাত থেকে শহরটাকে ছিনিয়ে নেওয়ার জন্য, যে প্লাটুনটা পাঠাইলো অথবা যেই সেনাবাহিনীটা পাঠাইলো, এখানে ছিল সব মুসলমান, আরব মুসলমান, ভারতীয় মুসলমান, এই বাঙালি পাকিস্তানি এরাও ছিল, মালয় মুসলমান, এরা গিয়ে ওসমানীদের সাথে মানে মুসলমান লড়াই করে তারপরে শহরটা হচ্ছে ব্রিটিশদের কাছে দিয়ে দিল। এটা হচ্ছে সবচাইতে খারাপ একটা দিক, যে ফিলিস্তিন এইভাবে আসলে মুসলমানদের ওই না জানার কারণে, নাদানির কারণে তাদের যে মস্তিষ্ক দখল হয়ে গেছিল, সেইটার কারণে খ্রিস্টানদের হাতে পড়েছিল বা ব্রিটিশদের হাতে পড়েছিল। এবং আরও দুঃখজনক বিষয় হচ্ছে যে মসজিদে আকসা আজকে যেটা ভেঙে হচ্ছে ইহুদিরা থার্ড টেম্পল নির্মাণ করতে চায়, সেইটাতে ওই সময় মানে 1917 সালে সেইখানে ওই লর্ড এলেনবিকে স্বাগত জানিয়েছিলেন ওই মসজিদে আকসার যে গ্র্যান্ড ইমাম ছিলেন তিনি। চিন্তা করেন, তাহলে এই যে একটা আল্লাহর দেয়া জমিন এবং ভূখণ্ড, যে জমিন রক্ষা করার জন্য সুলতান আব্দুল হামিদ বলেছিলেন যে এটা আমার কোনো পৈতৃক সম্পত্তি না, হ্যাঁ, মানে কোনো কিছুর বিনিময়ে আমি এখান থেকে এক চুল পরিমাণ তোমাদেরকে ভূখণ্ড দিতে পারবো না, সেই ভূখণ্ডটাতে তারা ক্ষমতার লোভে, হ্যাঁ, আরব জাতীয়তাবাদ কায়েম করবে, আরব খেলাফত কায়েম করবে, সেই লোভে ব্রিটিশদেরকে সেখানে দিল। তো ব্রিটিশরা তো আজীবন ছলচাতুরি করে আসছে, হিপোক্রেটের জাত, মুনাফিকের জাত আর কি। তো তারা এরপরে তাদের সাথে বিদ্রোহ করে আর কি, এবং ইসরায়েল রাষ্ট্রের পত্তন করার জন্য যা যা করা দরকার তারা সেটা করে। ওই 17 সালে বেলফোর ডিক্লারেশন হয়, এরপর অনেক পরে ইহুদিদেরকে সেটেল করতে থাকে 48 সালে সর্বশেষ ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। এবং ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরে তারা মুসলমানদের সামনে একটা মূলা ঝোলায়, এখন পর্যন্ত যে মূলাটা ঝোলাচ্ছে সেটা হচ্ছে যে আমরা কী করবো, একটা 2 স্টেট সলিউশন করবো। একটা ঘটনা যখন ঘটে গেছে, কিছু তো করার নাই, তাহলে অর্ধেকটায় ইহুদিরা থাকবে, অর্ধেকটায় কী থাকবে, মুসলমানরা থাকবে। তাহলে একটা হবে ইসরায়েল, একটা হবে ফিলিস্তিন। যাই হোক, আমি একটা বই অনুবাদ করে শেষ করছি, রজার গারৌদির দ্য কেস অফ ইসরায়েল। এটা ইসরায়েল নামা জাহানবাদের ময়না তদন্ত, এই নামে হচ্ছে বাজারে আসবে। এখান থেকে আমি টুকটাক কিছু আলোচনা আপনাদের সামনে করব সামনেও। তো যখন পড়বেন এই বিষয়গুলো বা দেখবেন, তখন মাথা ঘুরে যাবে যে আসলে মানে আমরা কি পরিমাণ বিট্রিয়ালের শিকার একটা জাতি। অল ওভার দ্য ওয়ার্ল্ড এবং সকল জায়গায় আমাদের সাথে এই খেলাগুলো সেম প্লেবুক, সেম খেলা করা হয়েছে, কিন্তু আমরা সেই বিষয়গুলো বুঝতে পারিনি। তাহলে এই যে গাজা গণহত্যা, গাজা ফিলিস্তিনের মানচিত্রে গাজাটা ইম্পর্টেন্স পায় হচ্ছে 1992 সালের পরে।
1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম করে আসছিল পিএলও, এবং তাদের পৃষ্ঠপোষক ছিল ওই মার্ক্সবাদী যে আইডিওলজি, এইটা তারা একটা বাম সংগঠন টাইপের ছিল আর কি। তাদের ধর্মের কোনো বালাই ছিল না, তারা রেজিস্ট্যান্স করতো ওই বামদের যে মারামারি বা কমিউনিস্টদের যে একটা সংগ্রাম, সেই চেতনায় উজ্জীবিত হয়। তো 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল। 1993 সালে ইয়াসির আরাফাত দেখলো যে আরে আমার তো সব ব্যাকআপ ট্যাকআপ শেষ, তাহলে এখন আমি কি করি, একটা চুক্তি করি। মিশরে সেই সময় একজন জাতীয়তাবাদী নেতার উত্থান ঘটতেছে, জামাল আব্দুল নাসের। হ্যাঁ, তো জামাল আব্দুল নাসের পরবর্তীতে আনোয়ার সাদাত, এবং আনোয়ার সাদাত একটা নোবেল পুরস্কার পাইছে। সবাই নোবেল চায়, দেখেন না, ট্রাম্প খালি নোবেল চায়। তো নোবেল পুরস্কারের লোভে ইসরায়েলের সাথে মুসলমানদের বা পিএলওর, আজকের যারা ফিলিস্তিন কর্তৃপক্ষ, এদের যে পূর্বপুরুষ, তাদের মধ্যে একটা চুক্তি করায় দেয়। এই যে চুক্তিটা হইলো, তো ঠিক সেই সময় হচ্ছে ফিলিস্তিন রাষ্ট্রের যে স্বপ্ন ছিল সেইটা দাফন হয়ে গেল। এরপরে এই রেজিস্ট্যান্সের যে ব্যানার বা মুসলমানদের প্রতিরোধের যে ব্যানার ফিলিস্তিনে, সেটা আসে গাজাবাসীদের হাতে, এবং হামাসের জন্মটা সেখান থেকে আস্তে আস্তে হয়। অনেক বিশাল ইতিহাস, আপনারা এগুলো একটু খুঁজে নেবেন, পড়ে নেবেন। কিন্তু যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে 2005 সালে ইসরায়েল দেখলো যে গাজায় আর থাকা যাবে না। এর আগে কিন্তু ইসরায়েলিরা গাজায় ছিল একটা বড় অংশ, তখন তারা বললো কি গাজাকে খালি করে দিয়ে আমরা পশ্চিম তীরটা দখল করি। গাজাকে তারা ছেড়ে দিয়ে পশ্চিম তীরে চলে গেল, এবং পশ্চিম তীরে গিয়ে তারা গাজাকে অবরোধ করে ফেললো 2007 সালে। তখন থেকে আজ পর্যন্ত গাজা কিন্তু মানবতার সবচাইতে বড় একটা মানে সবচাইতে উন্মুক্ত জেলখানা। এই জেলখানা ভেঙে আসার চেষ্টা বহুবারই করা হয়েছে। তার সবচাইতে বড় চেষ্টাটা করা হয় 2023 সালে 7ই অক্টোবর তুফান আল আকসা অভিযানের মাধ্যমে। এরপরে তো আপনারা দেখলেন যে চোখের সামনে গাজাকে কীভাবে মাটির সামনে মিশিয়ে দেওয়া হইলো। সেখানে প্রায় 4 থেকে 5 লক্ষ শহীদ। যদিও অফিসিয়ালি বলা হচ্ছে 60,000, কিন্তু ব্যাপারটা আসলে এইরকম না, আরও বেশি হবে। এবং যুদ্ধের কারণে, যুদ্ধে যদি একটা বুলেটে ডাইরেক্ট একটা লোক মারা যায়, ওই যুদ্ধের প্রভাবে ওই একটা লোকের পাশে আরও 5টা লোক মারা যায়, কেউ আহত হয়, কেউ না খেয়ে মরে, কেউ অব্যবস্থাপনার কারণে মারা যায়। ধরুন আপনাকেও যদি আমি আজকে, আপনি একটা ফ্ল্যাট বাসায় থাকেন, এখান থেকে বের করে যদি আমি বস্তিতে রাখি, আপনার আয়ু 20 বছর কমে আসবে। আপনাকে যদি আরেকটু খারাপ জায়গায় রাখি, আপনাকে যদি রাস্তায় রাখি, তাহলে আপনি 20 দিনের মধ্যে মারা যাবেন। এই ধরনের ঘটনাটা আর কি আমি সিম্পলি বললাম। তাহলে দেখা গেল যে আমরা এইখান থেকেও কোনো ধরনের শিক্ষা নিলাম না। গাজা গেল সেইখানে, এবং আমরা গ্রানাডার ইতিহাসটা দেখলাম, গাজার ইতিহাস দেখলাম। এবার যদি আমরা বাংলাদেশের ইতিহাস দেখি, আমরা গতকালকে থেকে যেটা বলার চেষ্টা করতেছি, এই যে আভ্যন্তরীণ কেওয়াজ, আমাদের এই যে শ্রেণী সংগ্রাম, হু হ্যাভ এবং হু হ্যাভ নটের মধ্যে যে মারামারি, হ্যাঁ, যারা বোঝে এবং যারা বোঝে না, এলিট এবং নন এলিটের মধ্যে যে কামড়াকামড়ি, এইটা আসলে ওই যে আমাদেরকে ধীরে ধীরে গাজা এবং গ্রানাডার মতো পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। আমরা সেই বিষয়গুলো বুঝতে পারতেছি না। এই যে 10-12 জন আপনারা যারাই আছেন, তাদের সাথে আমার এই আলাপটা হচ্ছে এই কারণে, বা পরবর্তীতে যারাই দেখবেন, যে আসলে ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। বাংলাদেশের ইতিহাসটা যদি আপনারা দেখেন, আমার এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট ছিল। 1 নাম্বার আলোচনা করেছি, 3 নাম্বার আলোচনা করেছি। বাংলাদেশ ইতিহাসটা 2 নাম্বার জায়গায় ফিট করে। তাহলে ওই যে 1492 সালে যেই উপনিবেশ শুরু হয়েছিল, সেই উপনিবেশটা সর্বপ্রথম বাংলা অঞ্চলের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে প্রথমবারের মতো স্থিতি পায় 1757 সালে। ব্রিটিশরা আসছিল কিন্তু 1608 সালে, আরও 150 বছর আগে। 150 বছর আগে এসে তারা এই অঞ্চলে কোথায় আখড়া করা যাবে, কি করা যাবে না যাবে, এগুলা রেকি টেকি করছে, সব কিছু দেখছে। 1757 সালে তারা এইখানে ক্ষমতা পায়, ঠিক আছে। এরপরে গতকালকে আমি ছোট করে একটু আলোচনা করছিলাম কীভাবে তারা ভাষা পরিবর্তন করলো, কীভাবে তারা এই পরিণত করলো, সেগুলো আলোচনা করেছি। আজকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে তাদের শাসন ক্ষমতা নেওয়ার ফলে তারা এই পরিমাণ লুটপাট চালাইলো যে যখন তারা আসে, সেই সময় গোটা উপমহাদেশের জিডিপি, পৃথিবীর যে মোট উৎপাদন, সে উৎপাদনের 27% উৎপাদন করতে হচ্ছে এই মুঘল সালতানাত, মানে 3 ভাগের 1 ভাগ, হ্যাঁ, বলা যায়। এবং এই মুঘল সালতানাতের হার্ট থ্রব সেন্টার ছিল, মুঘলরা, সম্রাট আওরঙ্গজেব দক্ষিণাত্যে যতগুলা যুদ্ধ করছিলেন, এইটার মানে মূল উৎপাদন কেন্দ্র বা মূল ইঞ্জিনটা ছিল আমাদের এই বাংলা অঞ্চল, এই বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, এই এলাকাটা। এইটা মুঘলদের 29% জিডিপি নিয়ন্ত্রণ করত। সেই রকম একটা জায়গা থেকে যখন ব্রিটিশদের হাতে জায়গাটা গেল, 1757 সালে আসলো, এবং তারা 1770 সালে এমন এক ধরনের মন্বন্তর হইল তাদের অর্থনৈতিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে। মন্বন্তর মানে কি? মন্বন্তর মানে হচ্ছে দুর্ভিক্ষ। এমন দুর্ভিক্ষ, যে দুর্ভিক্ষের ফসল আমরা আজও বয়ে বেড়াই, আমাদের জেনেটিক্সে এই জিনিসটা আছে। যেমন আমরা খাই বা না খাই, আমাদের চর্বি হয়,
ঠিক আছে, চর্বি বেড়ে যায়। এটা হচ্ছে দুর্ভিক্ষের জেনেটিক্যাল একটা ধাপ। এর আগে বাঙালির চর্বি হইতো না। কারণ এখন আমরা খাবার দেখলেই যে মানে বুফে দেখলেই যে লাফায় পড়ি একেবারে, তাই না? এটা ওই যে আমাদের ইয়ে থেকে আসছে, আমাদের পূর্বপুরুষের যে খাইতে পাইতো না এবং যে আগে খাইতে পারবে সে তার সার্ভাইভ্যালিটি বেড়ে যাবে। তো ওইটা বাই নেচার আমাদের মধ্যে ঢুকছে আর কি। এই জন্য দেখবেন যে আমরা খাইলেই, খাই বা না খাই, নারী পুরুষ নির্বিশেষে সবাই মেদবহুল হয়ে যাচ্ছে, ঠিক আছে? কারণ আমাদের বডি জেনেটিক্যালি এটা বুঝতে পারে যে আমরা উপনিবেশের সন্তান এবং আমরা হচ্ছে দুর্ভিক্ষ থেকে সার্ভাইভ করে আসছি। এই জন্য আমাদের শরীরে প্রচুর পরিমাণে ফ্যাট জমাইতে হবে, হ্যাঁ, যাতে আমরা মানে সে সবসময় ক্ষুধায় মারা যাবে এই ভয়তে আমাদের বডি অটোমেটিক থাকে। তো এটা হচ্ছে কলোনিয়াল একটা লিগেসি। তারা তাদের শাসন যখন শুরু হলো তখন 3 ভাগের 1 ভাগ মানুষ বাংলা অঞ্চল থেকে মারা গেল, দুর্ভিক্ষ হলো। তাদের শাসন যখন শেষ হবে 1943 সালে আবার একটা মন্বন্তর হইলো, যেটা আমরা বলি 76-এর মন্বন্তর, বাংলা সন কতশো 76 জানি। সেই সময় তারা জাপানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, ওই সময় কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে, জাপানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা কি করলো, একটা ডিনায়াল পলিসি নিল। এই অঞ্চলের সকল নৌকা তারা পুরাই দিছে যাতে জাপানিজরা আসতে না পারে। নৌকা পুরাই দেওয়ার ফলে কি হয়েছে, যে খাদ্যশস্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে না, মানুষজন জাস্ট না খায় মারা গেল। সেই জায়গায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে মহানায়ক, আজকের যে লিবারেল ওয়ার্ল্ড অর্ডার, যাদের ডেমোক্রেসি আনার জন্য আমরা মরিয়া, সেই উইনস্টন চার্চিল সে বলল যে বাঙালি হচ্ছে ইঁদুরের মতো সন্তান উৎপাদন করে, ঠিক আছে, তো এদের এরকম মরে যাওয়াই উচিত। এগুলো ঐতিহাসিক ফ্যাক্ট, কিন্তু এগুলো আমাদেরকে জানতে দেওয়া হয় না। বাংলাদেশ ইতিহাসে কখনো আপনি 1937 সাল থেকে 1947 সাল পর্যন্ত কি হয়েছে, কিভাবে হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে, হ্যাঁ, যেমন ধরেন এই হিন্দু মুসলিম রাজনীতি কিন্তু এই দুর্ভিক্ষের কারণে আরও বেশি প্রকট হয়েছে। কিভাবে, গতকালকে আমি একটা গল্প বলছিলাম না, ওইটার এক্সটেনশন হিসেবে ধরেন যে কলকাতার রাস্তায় মানুষ খাইতে না পায় মরে যাইতে থাকলো, ঠিক আছে, তো মারা যাওয়ার পরে তার সৎকার করবে না দাফন করবে, এটা দেখার জন্য লুঙ্গি উঠাই দেখতো যে তার আসলে খতনা করা আছে না নাই। বুঝতে পারছেন কিনা? তো সেইখান থেকেই ধর্ম মানে আমাদের যে ধর্মীয় বিভাজন এটা প্রকট হওয়া শুরু করলো। এগুলা মানে খুবই প্যাথেটিক ইতিহাস এবং খুবই ইয়ের ইতিহাস। আজকে যারা আমরা ভারত বিরোধিতা করি, ভারত বিরোধিতা অবশ্যই করতে হবে, তার আধিপত্যবাদের বিরোধিতা করতে হবে, কিন্তু ভারত কি আসলে আমাদের শত্রু হওয়ার যোগ্য? আমরা এই অঞ্চলে 800 বছর মুসলমানরা শাসন করছে, আমাদের ভিতরে তো আভ্যন্তরীণ কোন্দল মারামারি কখনো হয় নাই। কিন্তু ওই যে আমি বললাম কাল এর আগে যে ব্রিটিশরা লাড়া দিয়ে গেছে, আমরা নিজেরা পিটাপিটি করতেছি। তো এখন সিচুয়েশনটা এরকম হয়েছে যে তাবেদারি তারা তো আমাদের আগে শুরু করছে, হ্যাঁ, তো ফলে আমরা যদি তাদেরকে শত্রু মনে নাও করি, তারা আমাদেরকে শত্রু মনে করে নিঃশেষ করে দিবে। এই জন্য প্রতিরোধ জারি রাখতে হবে। কিন্তু আমি একটা চিন্তার খোরাক দিচ্ছি যে আসলে উপমহাদেশে যারা আছে, ভারতীয়, পাকিস্তানি, বাংলাদেশি, এরা তো একই ব্রিটিশ শোষণের শিকার। তাহলে এরা একে অন্যকে মানে শত্রু জ্ঞান কেন করবে, তাই না? গ্রাউন্ডটা কোথায়? কিন্তু এই যে 100 বছর ধরে তারা শাসন করছে, হ্যাঁ, ডিভাইড অ্যান্ড রুল, হ্যাঁ, ভাগ করো এবং শাসন করো, এই যে নীতি, এই নীতির ফলে তারা আমাদেরকে একটা চরম একটা আঘাত দিয়ে গেছে এবং এই অঞ্চলে যাতে কোনোদিন স্থিতিশীলতা না আসে সেইটার ব্যবস্থা তারা করে গেছে। আমি চাইলে আপনাদেরকে মানে ঘন্টার পর ঘন্টা ইতিহাস পড়াইতে পারি, পাকিস্তান রাষ্ট্রকে কীভাবে তৈরি করা হলো, ভারতের উত্তর দক্ষিণে বিভাজন কীভাবে হইলো, বাংলাদেশে যে রেড ক্লিফ লাইন বর্ডার করা হলো এটা কীভাবে পরিকল্পিত, এখানে কীভাবে বিভাজন টিকায় রাখা হয়, মানে হাজার হাজার ইয়া করা যায়। বাট আমি চাই যে এই গল্পগুলোর মধ্য দিয়ে আপনারা উজ্জীবিত হন এবং আপনারা একটু পড়াশোনা করার চেষ্টা করেন, বিভিন্ন জায়গায় একটু খুঁজলেই পাবেন। আচ্ছা, তাহলে এখন ইন্টারেস্টিং আলাপ, অনেক তাত্ত্বিক কথাবার্তা বললাম। এখন দেখেন আমি আপনাদেরকে জাস্ট এই প্যাটার্নটার ব্যাপারে একটা বলি যে ইতিহাসের প্যাটার্ন বারবার কিভাবে ঘুরে আসে। আপনি একটা অঞ্চলে কি করলেন, আপনার আউটপোস্ট, আপনার দুর্গ ছেড়ে দিলেন, আন্দালুসে ছেড়ে দিলেন, সেখান থেকে তারা যে এই যে সমুদ্র জয় করছে, হ্যাঁ, এই সমুদ্র জয় করছে কি দিয়া, এর আগে কেন পারে নাই? কারণ তাদের কাছে জাহাজ ছিল না। মুসলমানদের যে জাহাজ, এটাকে তারা বলে আইবেরিয়ান ক্লাস শিপ। আপনি একটু কলোনিয়ালের ইতিহাসটা পড়েন, হ্যাঁ, তারা কীভাবে এক্সপিডিশন শুরু হলো, কীভাবে তাদের আটলান্টিকের এই পার সেই পার তারা আমেরিকা কোন জাহাজে করে আবিষ্কার করছে, এটা মুসলমানদের আবিষ্কার টেকনোলজি। মুসলমানদের কম্পাস ব্যবহার করে তারা আমেরিকা, ইন্ডিয়া এই জিনিসগুলো ডিসকভার করছে এবং এখান থেকে প্রচুর পরিমাণে সম্পদ। যেমন ব্রিটিশরা যখন এই অঞ্চল থেকে, ভারত উপমহাদেশ থেকে চলে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তখন তাদের এখান থেকে লুট করা সম্পদের পরিমাণ হলো 45 ট্রিলিয়ন। ট্রিলিয়ন ডলার সংখ্যা আসলে কত বড়, এটা এটা চিন্তা করলে মাথা ঘুরে যাবে। আমি মিলিয়ন আর বিলিয়নের হিসাব জানি। 1 মিলিয়ন সেকেন্ডে হয় 11 দিন, আর 1 বিলিয়ন সেকেন্ডে হয় 35 বছর। তাহলে 1 ট্রিলিয়ন সেকেন্ডে কত বছর হয়, আর 45 ট্রিলিয়ন ডলারে কত বছর হয়, এবং সেটা আরও আগে। ওটাকে যদি আপনি আবার আজকের মূল্যে কনভার্ট করেন সেটা কত বিশাল হবে। তাহলে বিশাল পরিমাণ একটা সম্পদ তারা এখান থেকে নিয়ে গেছে। আমি তো বলি এভাবে যে আজকে ঢাকার উপরে, আজকের যে ঢাকার অসামঞ্জস্যতা, এই ঢাকার উপরে দাঁড়ায় আছে হচ্ছে লন্ডন। সে লন্ডন জন্ম দিছে নিউ ইয়র্ককে। অতএব যখন নিউ ইয়র্কে একজন প্রেসিডেন্ট বৈশা আমার বিরুদ্ধে ট্যারিফ দেয় এবং আমার দেশ সেখান থেকে বেচা দিয়া তারপরে ট্যারিফ মানে সব সব কিছু ছাইরা দিয়া তারপরে ট্যারিফ কমাই নিয়ে আসে, এটা আমাদের জন্য কোনো গর্বের বিষয় না।
আমাদেরকে যে আজকে বলে যে আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমরা গরিব দেশ, আমরা আসলে গরিব দেশ না, আমরা লুণ্ঠিত একটা দেশ। ঠিক আছে? এই বিশ্বকে আমরা একটা সময় নেতৃত্ব দিতাম। পৃথিবীর 22টা অঞ্চলে, 22টা দেশে না, 22টা অঞ্চলে এইখানকার উৎপাদিত পণ্য এইখানকার প্রস্তুতকৃত জাহাজে তারপরে যাইতো। যেই সময় এত কম্পাস, স্যাটেলাইট, জিপিএস কিচ্ছু ছিল না। আমাদের পূর্বপুরুষরা, আমাদের বাপদাদারা এই জিনিসগুলো নিয়ে গেছে। হ্যাঁ, আজকে আমরা হয়ে গেছি কি মাঝি মাল্লা, তাই না? তো এই ইতিহাসটুকুই আপনাকে জাস্ট জানতে দেওয়া হবে না। তাহলে আমি আবার ওই আগের জায়গায় ফেরত যাই, যে এক জায়গা থেকে আমি শাসন ছেড়ে দিলাম, সেখানে আমি খ্রিস্টানদের সাথে দোস্তি করছি, আমার ক্ষতি হয়ে গেছে দুইটা বড় বড় জায়গায়। মুঘল সালতানাত, আমার যে পৃথিবীতে আমার অর্থ সম্পদ এবং সংস্কৃতির যে ভাইব্রেন্ট জায়গাটা, সেটা আমি উপনিবেশের কারণে হারাইলাম। আস্তে আস্তে আমার আরব অঞ্চল, আমার জ্ঞান বিজ্ঞান সব কিছু হারাই গেল, এবং 500-600 বছরের মধ্যে তুর্কি থেকে আমার খেলাফত চলে গেল। তাহলে একটা জায়গা থেকে আমি গাফলতি করার কারণে আমার সকল জায়গায় কি হয়ে গেল, গাফলতি হয়ে গেল। আজকে আবার একইভাবে দেখেন, আপনি ফিলিস্তিন থেকে শিক্ষা নিচ্ছেন না, আপনি গ্রানাডা থেকে শিক্ষা নিচ্ছেন না, তাহলে বাংলাদেশ, যেটার আশপাশে 1000 কিলোমিটারের মধ্যে কোনো স্বীকৃত মুসলমান ভূখণ্ড নাই, এইখানে আপনি দিন এবং আপনার যে জাতি, সেটাকে আপনি রক্ষা করতে পারতেছেন না। এইখানে আপনি ইসলাম চর্চা ঠিক মতো করতেছেন না, আপনি ইসলামকে ধারণ করতে পারেন না। আপনি ইসলামের নাম শুনলে নাক ছিটকান, যেটা হচ্ছে আপনার অস্তিত্বের দলিল। মুসলমান না হইলে এই মাটিতে আপনি থাকতে পারতেন না, ইতিহাস সেটা বলে না, আপনাকে এখানে আসতে হইতো না। তো এই যে ইতিহাসের প্রতি যে একটা বিশাল অবজ্ঞা এবং এই যে জাতে উঠতে চাওয়া, তাই না? হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে খারাপ, এগুলো আসলে ঠিক না। একটা সময় দেখবেন যে গাজার মতো একটা অবস্থা হয়ে গেছে, সব চুরমার হয়ে গেছে। নাহলে এমন হবে যে ইন্ডিয়ার সাথে হায়দ্রাবাদের মতো একটা চুক্তি করবেন, তারপরে আপনি আর থাকবেন না, কোথাও নাই, আপনার কবরও খুঁজে পাওয়া যাবে না। এই যে মসজিদ মন্দির নিয়ে মারামারি, ঠিক আছে, আহলে হাদিস মসজিদ করবেন, সুন্নি মসজিদ করবেন, আলিয়া করবেন, কমি করবেন, এই যে পিটাপিটি, এই জিনিসগুলো কিন্তু ওই তাইফ আমলে 800 বছর আগে হয়ে আসছে গ্রানাডায়। তারপরে আপনি ধরেন ইন্ডিয়াকে ডাইকা নিয়ে আসবেন, পাকিস্তানকে ডাইকা নিয়ে আসবেন, চায়নাকে, আমেরিকাকে ডাইকা নিয়ে আসবেন। এই ঘটনা কিন্তু 200 বছর আগে ঘটছে। কোথায়? ব্রিটেনে। তাহলে দেখেন, ব্রিটেন না, সরি, ফিলিস্তিনে, মধ্যপ্রাচ্যে এই ঘটনাগুলো ঘটছে। ফিলিস্তিন আজকে কি চায়? তারা একটা রাষ্ট্র চায়, আমাদের মতো তারা উপনিবেশ থেকে মুক্ত হইতে চায়। কি উপনিবেশ? ইসরায়েলি উপনিবেশ, আমেরিকান এক্সটেনশন, আমেরিকার 51 নম্বর যে স্টেট, সেটা হচ্ছে ইসরায়েল। অথবা ঘুরায় আপনি বলতে পারেন যে আমেরিকার 1 নম্বর স্টেট হচ্ছে ইসরায়েল। ঠিক আছে, বাকিগুলো 2-3 এভাবে কাউন্ট হবে, অঘোষিতভাবে। তাহলে তারা একটা রাষ্ট্র চায়, আর ওই রাষ্ট্র আমরা পাইছি হচ্ছে আজ থেকে 50 বছর আগে। আর যদি আপনি পাকিস্তান পিরিয়ড ধরেন, 70 বছর আগে আমরা পাইছি। কিন্তু আমরা রাষ্ট্র গঠন করতে পারিনি, এইখানে এখনও কোনো জননিরাপত্তা আমরা নিয়ে আসতে পারি নাই, শুধুমাত্র ওই শিক্ষা দীক্ষার জায়গাটা গ্যাপ দিয়ে দেওয়ার কারণে এবং এই ইতিহাস বিচ্ছিন্ন হয়ে যাবার কারণে। তো যাই হোক, আজকে আলাপ আমরা এই পর্যন্তই রাখি। আশা করি আপনারা গুরুত্বপূর্ণ কিছু ইনসাইট পাইছেন। এরপরও যদি কোনো জিজ্ঞাসা থাকে এখানকার কমেন্ট বক্সে করতে পারেন, বা আমাকেও পার্সোনালি জিজ্ঞেস করতে পারেন। আগামীকালকে আমরা দেখব আরেকটু থিওরিটিক্যাল জায়গায় যাব। এই যে ইতিহাসগুলা বললাম, এই যে সংযোগগুলা, হ্যাঁ, যে অতীত বর্তমান ভবিষ্যৎ কীভাবে চোখের সামনে ব্লেন্ড হয়ে যাচ্ছে, তারপর আমরা কিছু করতে পারতেছি না। সব দেখতেছি, বুঝতেছি যে হ্যাঁ, আমি একটা সময় একটা ফিলিস্তিন ছিলাম, আমি আবার একটা গাজা হইতে যাচ্ছি, ঠিক আছে, আমি আবার একটা গ্রানাডা হইতে যাচ্ছি। একটা সময় এই পরিস্থিতি গ্রানাডাতেই ছিল। মানে খুবই কমপ্লেক্স একটা জিনিস, আপনি চোখ বন্ধ করলে চোখের সামনে দেখতে পাবেন যে দেশের মধ্যে কি হচ্ছে, কী জিনিস নিয়ে লাফালাফি করতেছে মানুষ, এগুলো আগেও করছে, পরিণতিটা কী হয়েছে, হ্যাঁ, এই জিনিসগুলো দেখতে পারবেন। কিন্তু ওই যে ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা কি? ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। সুতরাং আমি এবং আমরা চাই যে আমরা যেমন একটা দুনিয়াতে আসছি, আমাদের পরবর্তী প্রজন্ম এত কষ্টের একটা দুনিয়াতে না আসুক, তারা বসবাসযোগ্য একটা পৃথিবীতে পদার্পণ করুক। তো আগামীকালকে আমরা আরেকটু দেখব যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা গ্লোবাল সাউথ আসলে কিভাবে বলা হয়, কিভাবে সিস্টেমেটিক্যালি আমাদের আসলে শোষণ করা হয়। ওইটা খুব বেশি বলার দরকার নাই, অল্প একটু টাচ দিয়ে যাব। এরপর হচ্ছে উন্নয়ন কাকে বলে এবং আমাদের মনস্তত্ত্বকে তারা কিভাবে নিয়ন্ত্রণ করে, এইভাবে কিছু বিষয়। যদিও এই আলাপটা খুব সিস্টেমেটিক্যালি আগাচ্ছে না, মানে যা মনে পড়তেছে তাই বলতেছি আপনাদেরকে আসলে। তো এরপরও আশা করি আপনারা জিনিসটা এনজয় করেছেন। তাহলে আজকের মতো এখানেই রাখতেছি, 10 মিনিট বেশি কথা বলে ফেললাম। আলামিন ভাই অনেক পুরাতন আমাদের এই রমজান চক্রগুলো করতেন, তো উনি বললেন যে একটু লম্বা সময় চাই ভাই, আপনার বরকতে মনে হয় একটু লম্বা হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। ততক্ষণ চিন্তা করতে থাকেন আগামীকালকে যদি দেখা হয়, তা হওয়ার আগ পর্যন্ত, যে আমরা কোথায় ছিলাম, কোথায় আছি এবং কোথায় যাচ্ছি। গতকালকের আলোচনার সাথে মিলাই দিলাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম।